স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নম্বর 4 নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন বিচিত্রা বের করে 133 নাম্বার পেজে যে স্কুলটি রয়েছে সেই স্কুলের 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে কেবলমাত্র আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগের ভিডিওগুলোতে আমি স্কুল নাম্বার 3 অবধি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নিও, প্লে লিস্ট রয়েছে আমার, সেখানে তোমরা দেখে নিতে পারো। আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেল আলোচনা করব। দেখো, তোমাদের অঙ্ক করতে হলে কিন্তু একটা জিনিস হচ্ছে কি, অঙ্কটাকে আগে শিখতে হবে। ওকে, মুখস্থ করে অঙ্ক তো হয় না, অঙ্ক কিন্তু তোমাদের আগে কিন্তু বুঝতে হবে। সেই জিনিসটা তোমাদের মনের মধ্যে, বা তোমরা সেইটা চিন্তা করো যে আমরা যে অঙ্কগুলো করব না, যে কোশ্চেনগুলো আমরা সলভ করবো না, সেই কোশ্চেনের পেছনে লজিকটা কি, কোথা থেকে আসছে, কেন আসছে, ঠিক আছে না? তো তার জন্য কিন্তু আমার একটা ব্যাচও রয়েছে, তোমরা সেই ব্যাচে জয়েনও হয়ে যেতে পারো। তো দেখো, আমি শেষে সেটা বলছি, তোমাদের লং কোশ্চেন কোথায় তোমরা পেয়ে যাবে। তো বেশি সময় নষ্ট করবো না, আজকে শুরু করব প্রথম প্রশ্ন। দেখো, 1 নম্বরের প্রশ্ন, একের দাগের প্রশ্ন। তোমার স্কুল হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। ওকে, একের দাগের প্রশ্নটা দেখো, একের এক বলছে, এক অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার, কে কে রয়েছে অংশীদার? দুজন রয়েছে, একটা এ রয়েছে আর একজন বি রয়েছে। তাদের মূলধনের অনুপাত বলে দিয়েছে 5:6, এবং তাদের লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে কত? 3:2। তাদের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো, তোমরা আগের যে কোশ্চেন গুলো আমি আলোচনা করেছিলাম সেখানে কি ছিল, লাভ্যাংশের অনুপাতটাই তোমাদের বের করতে বলা ছিল। কি দেওয়া ছিল? মূলধন দেওয়া ছিল, সঙ্গে দেওয়া ছিল কিন্তু সময়, এই দুটো কিন্তু দেওয়া ছিল। কিন্তু এখানে উল্টো দিয়েছে, এখানে কি দিয়ে দিয়েছে? লাভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। তোমাদের বের করতে হবে কি, সময়ের অনুপাত। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, তারপরে আমি অঙ্কটার দিকে আসছি। দেখো, যদি তোমাদের মূলধন দেওয়া থাকে না, ধরো P1 P2 দুটো, দুজন ব্যক্তির মূলধন দেওয়া রয়েছে, P1 P2, এবং যদি বলে যে P1 এ ব্যক্তি P1 মূলধন ধরো টি সময়ের জন্য, T1 সময়ের জন্য খাটে, আর P2 ব্যক্তির T2 সময়ের জন্য সে যদি খাটায়, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত হবে কি, P1 এর সঙ্গে T1 গুণ করবে, P2 এর সঙ্গে T2 গুণ করবে। মোদ্দা কথা হলো যে আসল এবং সময় যদি তোমরা গুণ করে দাও দুজনের, এবং তাদের অনুপাত বের করাও, সেটাই হচ্ছে কি আমাদের লাভ্যাংশের অনুপাত। কি বললাম? লাভ্যাংশের অনুপাত। তারা কি অনুপাতে লাভটা করবে, নিবে, নিজেদের মধ্যে ভাগ করে নিবে, সেটা ছিল। এখানে কি বলেছে, উল্টোটা দিয়েছে। তাহলে আমি জানি না তারা কত সময়ের জন্য তাদের টাকাটা নিয়োজিত ছিল, বা সেই টাকাটা তারা খাটিয়েছিল ওই ব্যবসার মধ্যে, আমি জানি না। কিন্তু তাদের মূলধনের অনুপাত দিয়েছে, লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে একটা জিনিস বলো, এখানে মূলধনের অনুপাত যদি 5:6 থাকে, তাহলে এ এর মূলধন কত হবে? নিশ্চয়ই 5x টাকা আমি ধরে নিতে পারি। অনুপাত দেওয়া আছে, নিয়ম কি, এক্স ধরে নিব, এক্স হচ্ছে কি তাদের সাধারণ অনুপাত, ঠিক আছে? এবং বি এর মূলধন কত হতে পারে? তাহলে 6x টাকা। ইয়েস অর নো? এবারে যদি আমি ধরে নিই যে এ ব্যক্তিটা 5x টাকা T1 সময়ের জন্য খাটে, এবং বি ব্যক্তি 6x টাকা T2 সময়ের জন্য খাটে, তাহলে বলো, এক্ষুনি আমি বললাম যে লাভ্যাংশের অনুপাত এখান থেকে আমি কত পাবো? এর লাভ্যাংশের অনুপাত কত পাবো, আর এর লাভ্যাংশের অনুপাত কত? তাহলে প্রথম ব্যক্তির যে লাভ্যাংশ হবে নিশ্চয়ই 5x ইন্টু T1 টাকা, আর দ্বিতীয় ব্যক্তির তার যে লাভ্যাংশ হবে সেটা হবে কত এখানে, T2 ইন্টু, সরি, 6x ইন্টু T2 টাকা, 6x ইন্টু T2 টাকা। হলো? তাহলে এই এ ব্যক্তির এবং বি ব্যক্তির যে সময়ের দিয়ে যদি যে গুণ করলাম, এদের যে অনুপাতটা হবে, মানে হচ্ছে কি 5x T1 অনুপাত 6x T1, এটাই হবে কাদের অনুপাত? তাদের লাভ্যাংশের অনুপাত হবে। ইয়েস অর নো? তার মানে এটা সমানিত হবে 3:2, যেটা আমাদের বলে দিয়েছে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী, এটাই আমাকে কি বলে দিয়েছে, ঠিক? ইয়েস অর নো? এবারে দেখো, এইখান থেকে আমি নিশ্চয়ই T1 এবং T2 কি বের করতে পারবো? অনুপাতটা বের করতে পারবো, ঠিক? দেখো, বা দিয়ে আমি কি লিখতে পারি এখানে, 5x T1 বাই 6x T2 সমান কত পাবো আমি? 3/2। তাহলে x দেখো কেটে যাবে, তাহলে এইখান থেকে আমি বা দিয়ে লিখতে পারি
T1/T2 সমান 3/6/2/5। কেন? কারণ এইদিকে দেখো 5টা কি রয়েছে, এদিকে 5টা এদিকে গুণ রয়েছে, এদিকে চলে এলে কি হয়ে যাবে, সমান চিহ্নের এদিকে ভাগ হয়ে যাবে। 6টা সমান চিহ্নের এদিকে কি রয়েছে, ভাগ রয়েছে, এদিকে এলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ইয়েস অর নো? এরপরে কি করবো, আমি এটাকে কাটাকাটি করবো, 3 2 6। তার মানে দেখো T1/T2 যেটা পেলাম আমি, T1/T2 যেটা পেলাম আমি, 3 3 9, 9:5। ইয়েস অর নো? তাহলে এটাই হচ্ছে কি আমাদের সময়ের অনুপাত। অ্যান্সার হবে কি, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, 9:5। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। নেক্সট কোশ্চেনে যাবো, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে 1/a x² - b+c x+abc সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ এর সর্বোচ্চ ঘাত কি আছে, 2 আছে। ওকে, এবং এটা নট ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। ওকে, দ্বিঘাত সমীকরণের নিয়ম, এ যদি 0 হয়ে যায় দেখো এর কোনো মান আমি পাবো না, 1/a রয়েছে, তাই এটা কিন্তু নট ইকুয়ালস টু 0। ওকে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে? ওকে, দেখো এইখানে যে অঙ্কটা রয়েছে না, প্রথমে আমি অঙ্কটাকে তুলব, a1/a x² - b+c x+abc সমান 0। ইয়েস অর নো? এবারে কি করব আমি, দেখো এটাকে আমি লসাগু করে গুণ করে দিব। দেখো এ যদি এখানে লসাগু হয়, তার মানে উপরে কি হয়ে যাবে, x² মাইনাস এটার সঙ্গে এ গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এ গুণ হয়ে যাবে, তাহলে a ইন্টু বি প্লাস সি এক্স প্লাস, দেখো এ এর সঙ্গে এক্সট্রা একটা এ গুণ হয়ে যাবে, কারণ এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এস অন্য, তাহলে কত হবে, a²bc সমান 0, বা x² মাইনাস এটাকে ভেতরে ঢুকিয়ে দিলে কত হবে, ab প্লাস এসি এক্স প্লাস a²bc সমান 0। এটাকে কোনাগুনি 0-র সঙ্গে গুণ করে দিব, সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বা x² মাইনাস এবি প্লাস এসি ইন্টু এক্স প্লাস, এটাকে লিখতে পারি আমি না, এবি ইন্টু এসি। কেন লিখলাম, কারণটা আমি বলছি। দেখো a² আছে মানে দুটো এ আছে, একটাই আমি বির সঙ্গে রেখেছি আর একটাই আমি সির সঙ্গে রেখেছি। কেন রেখেছি, দেখো এখানে এবি এবং এসি যোগ রয়েছে, তাই এটাকে আমি এবি এসিতে নিয়ে এসেছি। কারণ হচ্ছে গিয়ে, তোমরা জানো যে আলফা এবং বিটা প্রথম চ্যাপ্টারে রয়েছে। যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, তাহলে সমীকরণটা কেমন হতো, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই আলফা প্লাস বিটা, আলফা এবং বিটা তাহলে যোগ করেছি একবার, কি করেছি, গুণ করেছি, তাতে কি হয়েছে, আলফা বিটাটাই তো বীজ হয়েছে। এখানেও কি করব, কি করা আছে দেখো, এখানে আলফা এ বি এবং এসি, এই দুটো কি রয়েছে, এখানে যোগ রয়েছে, আবার এ বি এবং এসি এখানে কি রয়েছে, গুণ রয়েছে। ইয়েস অর নো? তার মানে এখানে যে বীজদ্বয় হবে, এখানে যে বীজদ্বয় হবে, দুজনের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি, জাস্ট আলফার জায়গায় এখানে রয়েছে এ বি, বিটার জায়গায় এখানে রয়েছে এসি, তাহলে বীজদ্বয় একটা এ বি হবে ও আর একটা কি হয়ে যাবে, আমাদের এসি হবে। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের, আমি বোঝাতে পেরেছি। এ বি হবে একটা, এসি হবে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, এ বি এবং এস। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলেছে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে সঠিক সম্পর্কটি নির্ণয় করতে বলেছে। তাহলে এটা হচ্ছে ভেদের অঙ্ক। যখন আমি বলেছিলাম আগের ভিডিওতে, ভেদের অঙ্ক যখন থাকবে, তোমরা কি করবে, ভ্যারিজাস যে সাইনটা থাকে না, সেটাকে কি করবে, তুলে দিয়ে সমান চিহ্ন দিবে, k1 × y করবে, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমি নট ইকুয়ালস টু 0 লিখলাম। তাহলে ভ্যারিজাস তুললে কি হবে, একটা ধ্রুবক নিব, সেটা k1 কে ধরবে, কিন্তু k1 ধরেছি কেন, এখানে দুটো রয়েছে, একটা k1 ধরবো, একটা k2 ধরবো, তাই আমি k1 নিলাম। এবারে y ভ্যারিজাস জেড যখন থাকবে, এখান থেকে কি লিখতে পারি, y সমান একই রকম ভাবে k2 ইন্টু জেড, যেখানে k2 হচ্ছে নট ইকুয়ালস টু 0। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখো এই যে y এর যে মানটা আমি পেলাম, এই y এর মানটা যদি আমি এইখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি কি পাবো, এক্স এবং জেড এর একটা সম্পর্ক পাবো, যেখানে কিন্তু একটা দেখো সম্পর্ক দেওয়া রয়েছে এক্স এবং জেড এর মধ্যে। দেখি যদি হয় তাহলে এইটাই অপশন অ্যান্সার হবে। তাহলে এখানে কি করব, এক্স সমান k1 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো আমি k2 জেড।
ঠিক আছে, তাহলে K2 ইন্টু জেড। ক্লিয়ার হয়েছে? বা এখান থেকে পাবো x সমান kz। কেন kz ধরলাম আমি? k সমান k1 ইন্টু k2 আমি ধরে নিয়েছি। ধরি k সমান k1 ইন্টু k2। এবারে দেখো k1 k2 যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাদের গুণফলও নট ইকুয়ালস টু জিরো হবে। তার মানে বা দিয়ে লিখতে পারি আমি x ভ্যারিজ এস জেড। কেন? কে কিন্তু এখানে নট ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। k1 k2 যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে তাদের গুণফলও তো নট ইকুয়ালস টু জিরো হবে। কখনোই সম্ভব কি তাদের গুণফল জিরো হওয়া? দুটো নট ইকুয়াল টু জিরো, দুটো অশূন্য মান গুণ করলে কখনো সেটা শূন্য হতে পারে না, তাই অশূন্য পুরো। তাহলে দেখো এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এক্স ভ্যারিজ এস ওয়ান বাই জেড, সরি এক্স ভ্যারিজ এস জেড অপশন। আচ্ছা, এবারে এখানে কি করেছে দেখো, একটু ঘুরিয়ে দিয়ে, সেটার মানেই একই কিন্তু। তাহলে এটাকে জাস্ট আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো, অঙ্কটাকে মিলানোর জন্য এটাও হবে। বা দিয়ে লিখতে পারি না আমি জেড সমান ওয়ান বাই কে ইন্টু এক্স। ইয়েস অর নো? এবারে দেখো কে তো নট ইকুয়ালস টু জিরো, তাহলে কে যেহেতু নট ইকুয়ালস টু জিরো, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো, এবারে বা দিয়ে লিখতে পারি জেড ভ্যারিজ অ্যাজ এক্স। কেন? কে নট ইকুয়ালস টু জিরো হলে ওয়ান বাই কেও কি হয়ে যাবে? নট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এটাকে তুমি অন্য কোনো মানও ধরে নিতে পারো, পিও ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন হচ্ছে কি আমার, যে এটাও কিন্তু এর সঙ্গে কি হচ্ছে? ভ্যারিজেস হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, জেড ভ্যারিজেস এক্স। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এসি বি এর পরিমাণ কত? দেখো এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা উপপাদ্য ছিল। আমি বলে দিই তোমাদের কিরকম ছিল কোশ্চেনটা। ছিল যে এইরকম, দুটো বৃত্ত আছে, ঠিক আছে, দুটো বৃত্ত রয়েছে। বলছে তারা কিন্তু পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, সি বিন্দুতে স্পর্শ করেছে। এবারে কি বলেছে দেখো, যে তাদের সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ বি বিন্দুতে, আমি ধরলাম এটা একটা তাদের সাধারণ স্পর্শ, যে সাধারণ স্পর্শ এখানে এ এবং বি বিন্দুতে, আর এটা সি বিন্দুতে ছেদ করেছে। ওকে, বলছে এ সি বি এর মান কত? আচ্ছা, এখানে আমি একটাতে ও আর একটা আমি ও ড্যাশ নিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাদের কেন্দ্র। এবারে কি করব দেখো, এখানে এখানে বলতে চাইছে যে এ সি বি এই মানটা কত হবে, ঠিক আছে, এ সি বি এই মানটা কত হবে? ও বহিঃস্পর্শ সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে যদি স্পর্শ করে, তবে এ সি বি এর মান কত? এ সি বি এই মানটা তোমাকে জানতে চাইছে। এটা তোমাদের উপপাদ্য রয়েছে, একটা প্রয়োগ রয়েছে, যেই প্রয়োগটা বলছে যে যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, তাদের সাধারণ স্পর্শ, তাদের সাধারণ স্পর্শক যেখানে স্পর্শ করবে, সেই স্পর্শ বিন্দু থেকে, ঠিক আছে, তারা যে পরস্পরকে ছেদ করেছিল, তারা কেন্দ্রে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু অ্যাকচুয়াল অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তোমাদের আমি পেজ নাম্বারটাও বলে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো, তোমাদের আমি পেজ নাম্বারটাও বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা দেখে নিবে, পেজ নাম্বারটা বলে দিচ্ছি। স্পর্শকের যে উপপাদ্যগুলো রয়েছে না, ওই স্পর্শকের প্রয়োগগুলোর মধ্যে হবে। দেখো তোমরা, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা 217 পেজ, ঠিক আছে, পেজ তোমরা 217, সেখানে প্রয়োগটা তোমরা দেখে নিও কিভাবে 90 ডিগ্রি হচ্ছে। কিন্তু শর্ট প্রশ্ন তো, তাই আমি আর বলছি না, ওটা একটু লং রয়েছে, সেটা তোমরা এই পেজ নাম্বার 217 নম্বর পেজটা দেখে নিও। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে জানতে চেয়েছি। কার ব্যাসার্ধ? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে আমি কি করব, একটা সমবাহু ত্রিভুজ নিব। আচ্ছা, প্রথমে একটা আমি বৃত্ত অঙ্কন করে নিই। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিই, ঠিক আছে। এবারে এই বৃত্ত কি থাকবে? অন্তর্বৃত্ত বলেছে, ঠিক আছে না, তার মানে ভেতরে থাকবে এরকম। আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব।
ওকে, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু ধরে নাও যে দৈর্ঘ্যগুলো সমান রয়েছে এবং এদের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ওকে, 6 সেন্টিমিটার। বলছে এদের যে অন্তর্বৃত্তটা ছিল না, এই অন্তর্বৃত্তের কি চেয়েছে তোমার, কি চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে। ধরো আমি এটাকে ধরলাম ব্যাসার্ধ। ঠিক আছে, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে প্রায় কিন্তু এই কোশ্চেন। ঠিক আছে, এবারে কেমন ভাবে করবো দেখো। তোমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয় বলো তো, অন্তর্বৃত্তের ক্ষেত্রে হয় কি, যদি সমবাহু ত্রিভুজ থাকে তাহলে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা কোণের, যে কোনো একটা কোণের যদি সমদ্বিখণ্ড অঙ্কন করি না, বলছে সেই সমদ্বিখণ্ড কি হয়, কোণের সমদ্বিখণ্ড অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং যে বাহুটা তার অপোজিট যে বাহুটা থাকবে তার উপর কিন্তু 90 ডিগ্রি কোণ করবে এবং সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডিত করবে। আবারও বলছি, যখন সমবাহু ত্রিভুজ থাকবে এবং তার মধ্যে অন্তর্বৃত্ত অঙ্কন করা থাকবে, নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো একটা কোণের যদি আমি সমদ্বিখণ্ডক করি, সেই সমদ্বিখণ্ডক অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং বিপরীত বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে, মানে এদিকে 3 সেন্টিমিটার হলে এদিকেও 3 সেন্টিমিটার হবে। ক্লিয়ার হয়েছে? এবং 90 ডিগ্রি, এর উপরে 90 ডিগ্রি হবে। ওকে, এবারে দেখো একটা জিনিস এখানে, এই যে কি রয়েছে, ত্রিভুজটা রয়েছে, এখানে যদি আমি এইগুলো যোগ করে দিই, এগুলো আমি যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে 3টা ত্রিভুজ তৈরি হচ্ছে। এটা দুভাবে করা যায়, আমি একটা ভাগ বলে দিচ্ছি, যে যার যেটা তোমরা পারবে সেটা করবে। ঠিক আছে, দ্বিতীয় ভাগটা আমি যা হিন্টস দিয়ে বলে দিয়ে যাবো। এখানে দেখো 3টা ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক না? কিভাবে ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো, এইদিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, হ্যাঁ কিনা, এইদিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার দেখো এই ত্রিভুজে আমি যদি এই বাহুটাকেও এই এর সমদ্বিখণ্ড, ঠিক আছে, সমদ্বিখণ্ড এটাকেও বাড়াই, তাহলে এর উপর একটা কি হবে, লম্ব হবে। ওকে, এটাকেও যদি বাড়াই, এটাও কিন্তু এর উপর লম্ব হবে। তাহলে দেখো এখানে 3টা ত্রিভুজের, যে 3টা ত্রিভুজের কথা বললাম, নাম যদি দিয়ে দিই এবিসি, এবিসি, মাঝখানে ও হবে, তাহলে 3টা ত্রিভুজ কি কি হচ্ছে, একটা হচ্ছে এও বি এই ত্রিভুজ, আর একটা হচ্ছে বিওসি এই ত্রিভুজ, আর একটা হচ্ছে সিও এ এই ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? এওবি মানে এটা, বিওসি এটা, আর এওসি এটা। এদের যে ক্ষেত্রফল যদি আমি নিই, এদের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল যদি আমি নিই কত হবে বলতো, হাফ ইন্টু ভূমি, প্রত্যেকটার ভূমি দেখো 6 সেন্টিমিটার, ইন্টু উচ্চতা, উচ্চতাটাকে আমি কি ধরে নিব, আর ধরে নিব। কেন? কারণ এদের উচ্চতা মানেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে আর যদি ধরে নিই তাহলে ক্ষেত্রফল হবে কি, এত বর্গ সেন্টিমিটার। এবারে দেখো এটা কি হবে, এটা এক একটা, আমি কি বলেছি 3টা, তার মানে কি করব, আমি একটা 3 দিয়ে গুণ করে দিব। ইয়েস অন্য, কি করব, 3 দিয়ে এখানে গুণ করে দিব, কারণ 3টে রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 3 6, 3 3 9 আর 9 আর বর্গ সেন্টিমিটার হচ্ছে 3টা ত্রিভুজের কি, ক্ষেত্রফল। ওকে, এবারে দেখো একটা জিনিস, যদি আমি বড় ত্রিভুজটা নিই না, বড় ত্রিভুজটা যদি আমি নিই, বলো এখানে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বড় ত্রিভুজের যদি পুরোটা যদি নিই তাহলে কি হবে বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে কি বড় ত্রিভুজের ক্ষেত্রে, কারণ এইখান থেকে এটার উপরেও তো এটাও একটা লম্ব, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হবে কি এর সঙ্গে নিশ্চয়ই সমান হয়ে যাবে। ঠিক আছে না? এবারে বলো, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহু, বাহু মানে কত, 6, এত সেন্টিমিটার হবে, তাহলে 2 3 6 মানে কত বেরোলো, 3√2 সেন্টিমিটার, 3√2 সেন্টিমিটার। এবারে যদি পুরো এ বি সি ত্রিভুজ নিই, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত এখানে 6, ইন্টু উচ্চতা কত এখানে, উচ্চতা কত এখানে 3√2, 3√2 যে কোনো একটা উচ্চতা নিতে পারি এটা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজে 3√2 এত বর্গ সেন্টিমিটার, 2 3 6, এটা হচ্ছে 9 9√2, 9√2 বর্গ সেন্টিমিটার। তাহলে এই মান এবং এই মান কি দুটো সমান হবে, তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি না, শর্তানুসারে আমি লিখতে পারি না যে 9r সমান হচ্ছে 9√2। ইয়েস অর নো? সরি, এটা কিন্তু √3 ছিল, সরি, √3 হবে, 9√3। তাহলে দেখো 9 9 কেটে যাবে, তাহলে আর এর মান কত হচ্ছে √3।
যেই আর কে কিন্তু আমি কি ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম, তাই না? যেই আর কে আমি কি ধরেছিলাম, ওই বৃত্তের এইটা ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম, যে উচ্চতাটা ছিল সেটা মানে বৃত্তের ব্যাসার্ধ ছিল। তাহলে অপশন হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবারে এই কোশ্চেনটাকে আর কিভাবে করা যায়, এটা কিন্তু আমি পুরো বিস্তৃত আলোচনা করে দিলাম। এবারে আরেকটা তবু বলে দিচ্ছি, তোমরা যা শুনে নাও, যে যখন ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি করে বলতো, সমবাহু ত্রিভুজের যে এই যে উচ্চতাটা আমি পাবো না, এটাকে 2:1 অনুপাতে ভাগ করে দেয়। এই অন্তঃকেন্দ্রটা 2:1 অনুপাতে কি করে দেয়, ভাগ করে দেয়, 2:1 অনুপাতে ভাগ করে। তার মানে বলো, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, টোটাল কত আছে এখানে, √3, 3√3, কারণ পুরোটা হচ্ছে উচ্চতা আমি বের করে নিয়েছি 3√3। তাহলে এই 3√3, এটা আমি বের করবো কোনটা, এই নিচেরটা, কারণ এটাই তো ব্যাসার্ধ। তাহলে আমি করতে পারি না 1/1, এটা 1:2 অনুপাতে ভাগ করছে, ঠিক আছে? 19 থেকে উপরে যদি নিই 1:2 অনুপাতে বা 2:1, তাহলে আমি নিব কি, 1টা নিব, তাহলে 1/, আনুপাতিক ভাগ আর কত, 3 ইন্টু 3√3, কেটে গেলে কত বেরোচ্ছে, √3 বেরোচ্ছে। ওকে, যেটা হবে এখানে অ্যান্সার। এইভাবেও তোমরা বুঝে করে আসতে পারো, কোনো অসুবিধা নেই, শর্ট কোশ্চেন বলেছে, নাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল তার প্রসেস। ওকে, ক্লিয়ার হয়েছে? আর 2:1 অনুপাতে যেহেতু তোমরা যদি মনে না থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, তার থেকে ভালো আমার এইভাবে করে নিয়ে আসে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। না যদি বুঝতে পারো তোমরা, তোমাদের বলবো আমি, প্লিজ তোমরা ব্যাক করে একবার দেখে নাও, সমস্ত কিছু নিয়ে ডিটেল বলছি, শুধু কথাগুলো শুনে একটু নোট ডাউন করো কি বলতে চাইছে, এবং নিজে সঙ্গে সঙ্গে পড়ো খাতার মধ্যে। তোমরা এর পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ঢুকে যাও, নিচে লিংক রয়েছে, সেখানে তোমরা পিডিএফ, সমস্ত অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে। তোমাদের বলবো আমি, নিজেরা বসো, কি ত্রিভুজ ধরছি সেগুলো নিজেরা একটু ভিজুয়ালাইজ করো, দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিসগুলো, যে কেন 3 দিয়ে গুণ করছি, কি কি ত্রিভুজ ধরলাম, কেন সমান করলাম, সবকিছু আমি বলে দিচ্ছি, সেগুলো নোট ডাউন করো, সঙ্গে সঙ্গে নিজে সেগুলো করার চেষ্টা করো। এগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো দিবে, এই 6 সেন্টিমিটার দিবে না, তোমাদের দিলে অন্যভাবে তোমাদের দিবে, 12 দিয়ে দিতে পারে, 9 দিতে পারে, তখন কি করবে, অ্যান্সার তখন কিভাবে করবে? তাই সমস্ত কিছু ডিটেল তোমরা অ্যাকচুয়ালি জেনে যাও কিভাবে হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি আমি দ্বিগুণ করি তবে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আমাকে আয়তন তো জানতে হবে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়? লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে তাদের উচ্চতা। ওকে, ঠিক আছে। এবারে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে যদি আমি ধরে নিই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং এবং উচ্চতা এইচ একক, ওকে, তাহলে আয়তন কত হবে, 1/3, বললাম আমি 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই, সরি পাই বড় হয়ে গেছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক। বলছে, আর এদিকে যদি আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধ তো একই থাকবে, এটা আমি প্রাথমিক যে শঙ্কুটা ছিল, আর এটা হচ্ছে লাস্ট যে শঙ্কুটা আসবে। আচ্ছা, আর একই থাকবে, মানে আর একক থাকবে, কিন্তু বলছে যে উচ্চতাটাকে দ্বিগুণ করবে, লিখে দিব আমি 2h একক। তখন এর আয়তন কত হবে? এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় হয়ে যাবে 2h, ঘন একক এগুলো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমি, 2 যদি সামনে নিয়ে আসি, 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই পাচ্ছি আমি। ওকে, 2/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন কত বৃদ্ধি হবে, শতকরায় বলেছে, দেখো সবগুলো পার্সেন্টেজ রয়েছে, মানে নিশ্চয়ই শতকরায় বলেছে। তাহলে বৃদ্ধি কত হয়েছে বলো, বৃদ্ধি কত হয়েছে আমাদের, বৃদ্ধি হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই, কত থেকে বেড়েছে, এটা থেকে বেড়েছে, সেটা নিচে থাকবে, পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণিতক 100%। ক্লিয়ার? এবারে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ইয়েস অর নো, বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। তাহলে উপর নিচ সব পুরো কেটে যাবে,
অ্যান্সার হচ্ছে কত আমার 100%। ঠিক আছে, তাহলে অপশন হবে আমার এখানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা নিশ্চয়ই তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তবু আরেকবার বলে দিচ্ছি, দেখো এই দুটো থেকে কমন কি আসবে বলো, কমন কি আসবে পাই আর স্কোয়ার এইচ, পড়ে থাকবে কত 2/3, মাইনাস এখানে পড়ে থাকবে কত 1/3, 1/3। কারণ দেখো দুজনের কাছে কিন্তু পাই আর স্কোয়ার এইচ রয়েছে, তাই দুজনের পাই আর স্কোয়ার কমন নিয়ে নিয়েছি। তাহলে কমন নিলে এখানে 2/3 পড়ে থাকবে, এখানে 1/3 পড়ে থাকবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে 3 কি হবে লসাগু হবে 2 - 1, দুজনের কি রয়েছে 3 সমান রয়েছে। তাহলে 2 - 1 যদি হয় 1 হবে, তাহলে অ্যাকচুয়াল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর নিচে যেমন ছিল সেরকমই রয়েছে, দুটো সব কেটে গেছে, 100% অ্যান্সার হবে। তাহলে দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে 100%। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 7-এর দাগ বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান, কত গুণ আয়তন 3 গুণ আয়তনের সংখ্যামান যদি সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, কি চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি জানি না, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিলাম আর একক, কত ধরে নিলাম আর একক। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল কি হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ইয়েস অর নো? আচ্ছা, আয়তন, তাহলে আয়তন কত হয়, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব ঘন একক। ইয়েস অর নো? হলো। এবারে বলেছে দেখো শর্তানুসারে, এটা আমি লিখছি ভালো করে শুনবে, শর্তানুসারে কি হবে দেখো, বলছে যে ক্ষেত্রফলটা মানে 4 পাই আর স্কোয়ারটা কার সঙ্গে সমান হবে, 4 পাই আর স্কোয়ারটা সমান হবে 4/3 পাই আর কিউবের সঙ্গে নয়, তার 3 গুণের সঙ্গে। শুধু 4/3 পাই আর কিউবের সঙ্গে কিন্তু বলেনি সমান হবে, বলছে যে তার 3 গুণের সংখ্যা মানের সঙ্গে সমান। 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কেটে দাও 3, বা 4 পাই দেখো 4 4 পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার সমান আর কিউব। তাহলে ব্যাসার্ধ নট ইকুয়ালস টু 0, আর কিউব বাই আর স্কোয়ার সমান লিখতে পারি না এখানে 1, বা আর সমান পাবো কি আমি এখানে 1। ইয়েস অর নো? তাহলে অপশন কত হবে এখানে, ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম আমি 1। ওকে, তাহলে অ্যান্সার হবে অপশন এ হবে এখানে সঠিক। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো 1 নম্বরের প্রশ্নগুলো সমস্ত কমপ্লিট করে দিলাম। এরপরে 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর অঙ্ক তোমাদের আমি করাবো, ভীষণ প্র্যাকটিস করাবো। আর তোমাদের বলে দিই আমি, যারা আমার জানো না তাদেরকে, নতুন হয়তো যারা জানো তারা তো অবশ্যই অনেকে তোমরা কোর্সটা তোমরা নিয়ে নিয়েছো। ঠিক আছে, এখনো সময় রয়েছে, তোমরা আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে ডিএম ম্যাথস WBBSC এর একটা অ্যাপ্লিকেশন লিংক রয়েছে, অফিসিয়াল অ্যাপ্লিকেশন। প্লে স্টোর থেকে তোমরা কিন্তু এটা কি করতে পারো, ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। এখানে কিন্তু আমার এখন সাফল্য ব্যাচের যে কোর্সটা এখন চলছে, ঠিক আছে, তোমরা এই ব্যাচে দেখবে তোমাদের 1500 টাকার কোর্স এখন 599 টাকায় এখন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সাফল্য ব্যাচে। তো যারা যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ডিটেল আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো পড়াচ্ছি। তো এখন অবধি যারা জয়েন হওনি একদম ডিটেল A to Z সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যত কোশ্চেন রয়েছে বইতে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সমস্ত কিছু এখানে আলোচনা করব। তোমরা পেমেন্টও করতে পারো, কোনো সমস্যা হলে তোমরা নিচে ফোন নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানেই এই ব্যাচের মধ্যেই তোমরা প্রত্যেকটা ইউনিট টেস্ট, সেকেন্ড সামেটিভের তোমরা 3 নাম্বারের প্রশ্নগুলো কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে, মানে লং কোশ্চেন গুলো, 3 নাম্বার নয়, লং কোশ্চেন যতগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ব্যাচের মধ্যে তোমরা ফ্রি পেয়ে যাবে। লং কোশ্চেন গুলো আমি ইউটিউবে আপলোড করি না, তোমরা এখানে আপলোড করছি। এখনো যারা জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও, অনেকটা তোমাদের উপকারে লাগবে। তোমাদের টেস্ট পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে দিব আমি, তারপরে তোমাদের টেস্ট পেপার বেরোবে, সেইগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রচুর কোশ্চেন আমি তোমাদের কিন্তু তখন লাইভ ক্লাস করানোর চেষ্টা করব। তোমরা যারা জয়েন হওনি, অনেকে জয়েন হয়ে গেছো,
তো যদি পেমেন্টের কোনো প্রবলেম হয়, ঠিক আছে, পেমেন্টের যদি কোনো প্রবলেম হয়, তোমরা অনেকে ফোন করছো পেমেন্টের প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। তো যদি প্রবলেম হয় তোমরা ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না আশা করি। অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকে কিন্তু এটা তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে, ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 2 নম্বরের কোশ্চেন গুলো দেখো কি রয়েছে। বলছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 × x প্লাস এ সমান 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখো বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক আমি কি করব, এখানে বীজদ্বয় আমি জানি না, তোমাদের একটা বলে দিতে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এই সমীকরণের যদি বীজদ্বয় আলফা বিটা হয়, দুটো শর্ত পড়েছিল, একটা কি পড়েছিল আলফা প্লাস বিটা, আর একটা পড়েছিল আলফা বিটা, ঠিক না? তাহলে আলফা প্লাস বিটা কি পড়েছিল মাইনাস বি বাই এ, আর এটা পড়েছিল কত সি বাই, ঠিক আছে, সি মানে এটা, সি বাই এ মানে এক্স এর স্কোয়ারের সহগ, আর বি হচ্ছে এক্স এর সহগ, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ক্লিয়ার হচ্ছে? এখানেও সেই রকম কি করবো, মানে বীজদ্বয় ধরে নিব, আমি জানি না বীজদ্বয় কত। তাহলে দেখো এখানে ধরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় আলফা ও বিটা। ওকে, এবারে দেখো সমীকরণটা দেওয়া রয়েছে এখানে। ওকে, তাহলে সমীকরণটা যে দেওয়া রয়েছে এখানে, সেটা কি দেওয়া রয়েছে দেখো, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 × x প্লাস এ সমান কি 0, এ যেখানে নট ইকুয়ালস টু 0। ওকে, এই সমীকরণটিকে এ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ওকে, তুলনা করে পেলে কি কি পাবো বলো দেখি, এখানে কি কি পাচ্ছি আমি, দেখো এ সমান কি পাবো, এখানে এ মানে হচ্ছে এখানে স্মল এ। এবারে কেন ক্যাপিটাল এ ধরলাম বলো তো, এখানে এ রয়েছে না, তাই এ ক্যাপিটাল এ বি সি ধরলাম, তোমরা এটা কিন্তু ধরবে। কোনো সমীকরণে, প্রদত্ত সমীকরণে যদি স্মল এ, স্মল বি, স্মল সি যে কোনো একটা মান থেকে থাকে, তোমরা কিন্তু ওই মানগুলো এইখানে ধরবে না, ঠিক আছে, যে মেন যে সমীকরণে ধরবে না, সেটা ক্যাপিটাল করে দাও, কোনো অসুবিধা নেই। এ সমান এটা, বি সমান কত পাবো আমি, এটা পাবো, কত পাবো আমি, মাইনাস অফ এ স্কোয়ার প্লাস 1। আচ্ছা, সি সমান কত পাবো, সবসময় মনে রাখবে চিহ্ন সহ নিবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ভুল হয়ে গেলে কিন্তু ভুল। সি সমান হচ্ছে কি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আমরা জানি কি, আলফা ইন্টু বিটা সমান কি হয়, সমান কি হয় সি বাই এ। তাহলে ক্যাপিটাল সি বাই এ সমান কি হবে, ক্যাপিটাল সি মানে কত এখানে, বা আলফা বিটা ক্যাপিটাল সি মানে এখানে কিন্তু এ, এ বাই স্মল এ মানে হচ্ছে ক্যাপিটাল এ মানে হচ্ছে এখানে স্মল এ, এ সমান কত হচ্ছে এখানে 1 হচ্ছে। তাহলে বা আলফা বিটা সমান হচ্ছে এ কেটে দিলে এখানে পাচ্ছি 1, বা আলফা সমান পাচ্ছি 1/বিটা। দেখো আলফা বিটার মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এখান থেকে কি বুঝতে পারছো কি সম্পর্ক হবে, বীজদ্বয়, বীজদ্বয় কি হচ্ছে, পরস্পর পরস্পর কি লিখলাম, অন্যোন্য হচ্ছে। আলফা সমান 1/বিটা, তার মানে কি হচ্ছে, একটা বীজ অপর বীজের অন্যোন্য হচ্ছে। তাহলে বীজদ্বয় পরস্পর অন্যোন্য, অন্যোন্য মানে কি, 2 এর অন্যোন্য কি হয় 1/2, 3 এর অন্যোন্য কি হয় 1/3, তার মানে সেটাই তো হয়েছে, অন্যোন্য হচ্ছে। তাহলে বীজদ্বয় পরস্পর অন্যোন্য হবে, সম্পর্ক হচ্ছে এটাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 2 এর দাগের কোশ্চেন দেখো কি রয়েছে। আহ বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি এবং বিডি এসির উপর লম্ব, বিডি লম্ব এসি মানে বিডি এসির উপর লম্ব, বিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার হয়, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমি কি করবো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, হলো। নেক্সট কি বলেছে, নাম দিয়ে দিব আমরা এ বি সি। এবার এবিসি 90 ডিগ্রি বলে দিয়েছি। ওকে, এটা হয়ে গেল আমার। বিডি এসির উপর লম্ব, বিডি এসির উপর লম্ব, তাহলে আরেকটা আমাকে
বি থেকে এসির উপর একটা লম্ব ড্র করতে হবে, যেটার নাম দিব আমরা ডি, বিডি। ওকে, তাহলে এটাও কত হবে, 90 হবে, এটাও আমার 90। ক্লিয়ার? এবারে বলছে বিডি সমান 8 সেন্টিমিটার। বিডি এই বাহুটা, বিডি এইটা বলে দিয়েছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে প্রদত্ত প্রদত্ত বিডি সমান 8 সেন্টিমিটার, আর বিডি লম্ব কার উপর, এসির উপর। ওকে, নেক্সট এডি সমান 4 সেন্টিমিটার। আচ্ছা, এডি সমান বলে দিয়েছে 4 সেন্টিমিটার। দেখো এডি এখান থেকে এটা এটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, সিডি এর দৈর্ঘ্য কত, মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা তোমাদের জানতে চেয়েছে। ওকে, ঠিক আছে। বিডি আমাকে 8 বলে দিয়েছে, আর এডি বলে দিয়েছে আমার 4 সেন্টিমিটার, বলছে এর মান কত। আচ্ছা দেখো কি করব আমি, ত্রিভুজ এ বি ডি এর, ত্রিভুজ এ বি ডি মানে হচ্ছে দেখো এই ত্রিভুজ। ওকে, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? এখানে এডি সমান সরি এ বি সমান কত পাবো, এ বি মানে কি, এই এটা যদি 90 ডিগ্রি হয়, এর অপোজিটটা কি অতিভুজ হয়ে যাবে। অতিভুজ সমান কি হয়, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিডি কত এখানে, বিডি 8 সেন্টিমিটার, তাহলে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ইয়েস অর নো? সেন্টিমিটার মানে হচ্ছে √, 8 64 প্লাস 16 মানে হচ্ছে 80, √80 সেন্টিমিটার। ওকে, থাক এটা। তাহলে আমার এ বি পেয়ে গেলাম আমি কত, √80 সেন্টিমিটার। নেক্সট, আচ্ছা সিডি চেয়েছে আমাকে, সিডি চেয়েছে, তার মানে কোনো কারণে আমি যদি বিসিটা পেয়ে যাই তাহলে আমি সিডি পেয়ে যাবো, কারণ এটা 8 রয়েছে। এবারে দেখো একটা জিনিস, এখানে পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর, তাহলে আমি বিসি, বিসি সমান কি পাবো বলো, বিসি, বিসি সমান কি পাবো, সমান কি পাবো, √, অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, কারণ এটা ভূমি, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ওকে, এবারে আমি ধরে নিলাম ডিসি সমান x সেন্টিমিটার। কি ধরে নিলাম, ডিসি সমান x সেন্টিমিটার, তার মানে √, এসি তাহলে কত হয়ে যাবে বলো, 4 প্লাস এক্স এর হোল স্কোয়ার, কারণ এটা 4 এটা এক্স, তাহলে টোটালটা কত হয়ে যায়, এসি হয়ে যাবে 4 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এবি, এবি স্কোয়ার মানে √80 হোল স্কোয়ার। এবি স্কোয়ার মানে কি, √80 হোল স্কোয়ার, যেটা আমি এক্ষুনি বের করলাম, এত সেন্টিমিটার। ওকে, এখান থেকে কি পাবো বলো, √4 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 80 সেন্টিমিটার, এরকম থাক। এবার এটাকে এক্স ধরে নিয়েছি, আবার একটা ত্রিভুজ ধরবো, সেই ত্রিভুজটা দেখো ভালো করে লক্ষ্য করবে। ত্রিভুজ ত্রিভুজ কি ধরবো আমি, ত্রিভুজ বি ডি সি এর, ত্রিভুজ বিডিসি এর, ত্রিভুজ বিডিসি এর বিসি স্কোয়ার, ত্রিভুজ বিডিসি এর বিসি স্কোয়ার সমান কত হবে, বিসি স্কোয়ার সমান, দেখো এটা যদি আমার লম্ব হয়, এই যে ত্রিভুজটার এর বিপরীত এটা কি, অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি হবে, আমি স্কোয়ারটা দিচ্ছি না, ঠিক আছে। বিসি সমান হয়ে যাবে √, লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস, এটা ছিল কোথায়, বিডি মানে কত, বিডি মানে কত, বিডি মানে কত 8 মানে হচ্ছে 64, 8 স্কোয়ার পাচ্ছি কত, তাহলে √এক্স স্কোয়ার প্লাস কত, 64 এত সেন্টিমিটার। দেখো দুজনের দেখো দুটোই কিন্তু বিসি বেরিয়েছে, তাহলে বিসি তো একটাই, দুটো বিসি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে দুটোকে আমি কি করে দিব, সমান করে দিব। তাহলে লিখবো আমি, অতএব, অতএব দিয়ে লিখবো আমি √4 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 80 সমান √এক্স স্কোয়ার প্লাস 64। ওকে, উভয় পক্ষে যদি বর্গ করে দিই, পড়ে থাকবে কত এখানে, 4 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 80 সমান এক্স স্কোয়ার প্লাস 64। এবারে বা দিয়ে লিখবো আমি, বা দিয়ে কি করবো এখানে আমি, এটাকে ভেঙে নিব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, 2ab 2 ইন্টু 4 ইন্টু এক্স মানে কত হবে, 8x হয়ে যাবে, নাকি না, 4 2 8x, তাহলে 8x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 80, এটাকে এইদিকে নিয়ে চলে আসে এই এক্স স্কোয়ারকে,
মাইনাস এক্স স্কোয়ার সমান 64 যেমন আছে থাক 64, কারণ এক্স গুলোকে বাম দিকে রাখবো, সংখ্যাগুলোকে ডান দিকে, এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কিন্তু শুধু 8x। এটা 16 থেকে 16 - 80 কত হবে? 16 - 80 মানে হচ্ছে -64, তাই না? তাহলে 64 এদিকে -64 এলে +64 হয়ে যাবে। বা এক্স সমান হবে কত এখানে? 4 4 8 6 6 12, 128/8, মানে হচ্ছে 16 × 8 = 128। তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 16। আর এক্সটা কাকে ধরেছিলাম আমি এখানে? এক্সটা কাকে ধরেছিলাম? আমি ডিসি কে ধরেছিলাম। এক্সটা কাকে ধরেছিলাম? আমি ডিসি কে ধরেছিলাম না এটা? ওকে, তাহলে এটাই তো আমাকে চেয়েছে, ডিসি এর মানটাই তো আমাকে চেয়েছে। দেখো, ডিসি এর সিডি, সিডি এর মানই তো আমাকে চেয়েছে। তাহলে অ্যান্সার কত হবে আমাকে? কত এফ সিডি সমান 16 সেন্টিমিটার। ওকে, সিডি এর দৈর্ঘ্য লিখে দিবে সমান 16 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। হয়তো ভিডিওটি বড় হচ্ছে, কারণ দেখো প্রত্যেকটা জিনিস বুঝিয়ে যদি আমি করাই তাহলে কিন্তু একটু তো সময় লাগবে, তোমাদের ধৈর্য ধরতে হবে। অঙ্ক শিখতে হলে পেশেন্স লাগবেই লাগবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, হুটহাট করে অঙ্ক করিয়ে দিয়ে চলে যাবো, শুধু অ্যান্সার গুলো করিয়ে দিয়ে চলে যাব, তাতে কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি চাই যে তোমরা অঙ্কটাকে অঙ্কের মতো শেখো, সেই চেষ্টা করছি। হয়তো তোমাদের কারোর হয়তো ভালো নাও লাগতে পারে যে অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু দেখো আমি চেষ্টা করছি তোমাদের যতটা ইন্টারেস্টের সঙ্গে বোঝানো। ঠিক আছে, দেখো যদি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিও আমার দেখতে থাকো, তাহলে দেখবে এখন মজা লাগবে। তোমরা পরীক্ষা হলে আম, আমি তো বলবো আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো শুরু করবো নেক্সট কোশ্চেন। আর এরপরে দেখো আর দুটো কোশ্চেন রয়েছে। ঠিক আছে, দুটো কোশ্চেন আমরা কুইক করে নিব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25 ডিগ্রি 25% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি জানি না গোলকের ব্যাসার্ধ কি। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 4πr²। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ওকে, এইটুকু আমাকে জানতে হবে, এটা হচ্ছে ইনফরমেশন আমরা যেটা থিওরি পড়েছি। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি জানি না, তাহলে আমি ধরে নিব, ধরি আমি ধরে নিই আর একক। ওকে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। ইয়েস অর নো? ওকে, ঠিক আছে, 4πr² বর্গ একক। এবারে দেখো এখানে যেটা রয়েছে 25% বৃদ্ধি করেছে, কাকে? গোলকের ব্যাসার্ধকে 25% বৃদ্ধি করেছে। তাহলে আহ বৃদ্ধি করার পর ব্যাসার্ধ হবে সমান r+r × 25/100। ওকে, একক বৃদ্ধি পেয়েছে 25%, যোগ করে দিব আমরা 25×4=100, r+r/4 মানে হচ্ছে 5r/4 একক। তাহলে বৃদ্ধি করার পর কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4 × π × r² মানে হচ্ছে 5r/4 এর হোল স্কয়ার। কত পাবো আমি? 4 × π × 25r² 16, 4 4 16। ওকে, পাবো কত আমি? 25πr², 25πr²/4। এবারে বলেছে দেখো বৃদ্ধি পাবে, তার মানে কি আমি মাইনাস করবো? ইয়েস অর নো? কি করবো? মাইনাস করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? 25πr²/4 মাইনাস 4πr², প্রাথমিকটা ছিল 4πr²। ওকে, বাই 4πr² ডিভাইডেড কত থেকে বৃদ্ধি পেয়েছে? এটা কিছু না, মানে 1 আছে, 4πr² থেকে বৃদ্ধি পেয়েছে ইন্টু 100। এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক, তাহলে এত 100 করে দিচ্ছি, তখন পার্সেন্টেজ দিয়ে দিব। বা বা দেখো কি করবো আমরা, বা কি বলেছে,
আচ্ছা, মুছে দিয়ে নিচে দিয়ে দিচ্ছি, সমান উপরে কত হবে এটা, এটা এখান থেকে এটা মাইনাস যদি করি তাহলে 4 লসাগু, 25 মাইনাস 4 4 16, মানে 9 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে 5 25 4 25 4 100 সমান হচ্ছে 25 9 কত, 225 পাই আর স্কোয়ার, পাই কেটে যাবে আর স্কোয়ারও কেটে যাবে, তাহলে 225 বাই 4 পার্সেন্টেজ মানে হচ্ছে কত, 4 5 20, 4 6 24, 1/4 পার্সেন্টেজ মানে হচ্ছে 56.1/4 হবে। তাহলে ক্ষেত্রফল যে শতকরা বৃদ্ধি পাবে কত, 56.1/4। ওকে, ক্যালকুলেশন গুলো আমি একটু শর্ট ভাবে করে দিয়েছি, তোমরা নিজে খাতা পেনে পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব, লাস্ট কোশ্চেন। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তার ভূমির ক্ষেত্রফলের 10 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। আমি এটাকে করার আগে একটা জিনিস আমাকে বোঝাতে হবে, সেটা বুঝে তারপরে কিন্তু এটাকে আমি আসবো। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয় বলো দেখি, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয় বলো দেখি, এটা লম্ববৃত্তাকার শঙ্কু তো, আচ্ছা এটা উচ্চতা, এটা কার, আর এটা এইচ, এল যেটা ধরলাম সেটা হচ্ছে তোমার কি, তির্যক উচ্চতা। দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে না উচ্চতা এবং ভূমির যে ব্যাস এর উপর কিন্তু কি থাকে, 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তার মানে বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা 90 ডিগ্রি হলে এইটা কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে এল সমান কি হয়ে যায়, √, এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ কি হবে, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটা কিন্তু এক্ষুনি আমি ওইখানে কাজে লাগাবো। ওকে, দেখো এখানে কি করছি আমি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক। ওকে, ভূমির ব্যাসার্ধ কি ধরে নিলাম, আর একক। শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, কি উচ্চতা নিব আমি, তির্যক, তির্যক উচ্চতা মানে হচ্ছে এল, ঠিক আছে, মানে হচ্ছে এল। এটা কি হয়ে যাবে তাহলে, এক্ষুনি বললাম আমি, √, আর স্কোয়ার প্লাস এইচ, এইচ স্কোয়ার একক হয়ে যাবে, কারণ এল তো আমার দরকার নেই, আমাকে বলেছে উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত চেয়েছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে না ভাই, ক্লিয়ার হয়েছে। এবারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল, এল মানে √, আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান √10 গুণ কার, ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি, অ্যাকচুয়ালি কার ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল, ইয়েস অর নো, একটা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, সেটার সঙ্গে সমান বলে দিচ্ছে, তাহলে √10 ইন্টু পাই আর স্কোয়ার, কেন আমার ব্যাসার্ধ তো আর দিয়ে দিচ্ছি, পাই আর স্কোয়ার। এবারে কি করবো দেখো, এখানে পাই কেটে যাবে, ওকে, একটা আর কেটে গিয়ে একটা আর থাকবে, তাহলে বা দিয়ে পড়ে থাকবে আমার √, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান √10 ইন্টু আর। ওকে, ক্লিয়ার। বা উভয় পক্ষে কি করে দিব আমি, বর্গ করে দেবো, লিখবে তোমরা উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, √, উঠে গেলে ভেতরেরটা শুধু থাকবে, সমান √10 এর হোল স্কোয়ার মানে 10, আর এর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার, ইয়েস অর নো। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, বা আর এ স্কোয়ার, আচ্ছা আগে কি আছে দেখি, উচ্চতা, তারপরে ভূমির ব্যাস বলেছি, তাহলে আগে আমি এই দিকেরটাই কি রাখবো, আহ উচ্চতাটাকে রাখবো, তাহলে এইচ স্কোয়ার সমান হচ্ছে 10r² মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 9r², বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 9/1। ক্লিয়ার। এবারে এখান থেকে কি পাবো, বা এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান 3/1 এর হোল স্কোয়ার, 9 আছে, বা এইচ বাই আর সমান হচ্ছে 3/1 হোল স্কোয়ার উঠে যাবে, কিন্তু আমাকে ব্যাসের সঙ্গে বলেছে, বা এইচ বাই 2r
সমান কত হবে 3/2। নিচে কি করেছি, এদিকেও 2 গুণ করেছি, এদিকেও 2 গুণ করেছি, তাহলে 2 2 কেটে যাবে, ওটাই হতে পারে। কেন 2r করলাম, কারণ আমাকে বলে দিয়েছে উচ্চতা এবং ব্যাসের, ব্যাস মানে 2r, তার অনুপাত কত হয়ে গেছে, হয়ে গেল তাহলে 3:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে উচ্চতা এবং ব্যাসের অনুপাত হয়ে যাচ্ছে কত, 3:2। সবগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা গিয়ে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে কমপ্লিট করে দিলাম, আজকে এই পর্যন্ত, একটু সময়ও লাগলো। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের আমি ডিটেল বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। আর লাইক করলে কি হয়, অনেকটা মোটিভেশন পাওয়া যায় অঙ্কগুলো করতে। ঠিক আছে, তো ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি তোমরা আমার কোর্স কিনতে চাও তাহলে তোমাকে বলে দিয়েছি আগে আমি, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো, বাই করে নিতে পারো। তো সবাইকে, যারা এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে স্কুল নাম্বার 5 নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয়।